অন্ধকার পৃথিবীর এক আশ্চর্য মহিলা এবং অন্যান্য গল্প। লেখক পবিত্র অধিকারী, পাঠে আশিস ও সঞ্চয়িতা। প্রথম অধ্যায়। পুরো মহাজাগতিক বিশ্বব্রহ্মাণ্ডকে আমরা একটা অন্ধকার ঘরের সাথে তুলনা করতে পারি। এই অন্ধকার ঘরের মধ্যেই কয়েকটা মোমবাতি টিমটিম করে জ্বলছে। এই মোমবাতির আলোকে আমরা শক্তি বলতে পারি। এরকম শক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক একটা মহাবিশ্ব। এরকম কয়েকটা মহাবিশ্ব সমান্তরালভাবে অবস্থান করছে। আমরা যে মহাবিশ্বে আছি, মানে শুধু আমাদের পৃথিবী বা সৌরজগতই নয়, আমাদের আশেপাশের সবকিছু নিয়েই আমাদের মহাবিশ্ব। এরকম পরপর দুটো মহাবিশ্বের মধ্যে একটা বিশাল অন্ধকার ফাঁকা জায়গা আছে। ওয়ার্ম হোলের মধ্য দিয়ে ফুটো করে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই কালো অন্ধকার ফাঁকা জায়গা অতিক্রম করে এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে পৌঁছে যেতে পারি। দ্বিতীয় অধ্যায়। আমি মিস্টার জয়ন্ত ঘোষাল, কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ অফিসার। একটা অদ্ভুত রহস্য সমাধান করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। 10 জন হাই প্রোফাইল ব্যক্তিকে কলকাতা থেকে অপহরণ করা হয়েছে। প্রত্যেকটি অপহরণের মধ্যে একটা অদ্ভুত সাধারণ যোগসূত্র রয়েছে। তা হল, অপহরণের কয়েকদিন আগে থেকে প্রত্যেকে ডায়েরি লিখতে শুরু করে। সেই ডায়েরিতে প্রত্যেকে কুহেলিকা নামে একজন মহিলার ভূয়সী প্রশংসা করেছেন। কোনো এক অজানা গ্রহ থেকে মানুষের পূর্বপুরুষ দুটো ভিন্ন জগতে পৌঁছায়। এক ভাগ এসে পৌঁছায় আমাদের পৃথিবীতে, অন্য এক ভাগ সেই অন্ধকার জগতে। আলো সেখানে খুব কম পৌঁছয়। তাই অস্তিত্বের জন্য তাদেরকে অনেক বেশি সংগ্রাম করতে হয়। জ্ঞানে বিজ্ঞানে তারা অনেক বেশি, অনেক উন্নত হয়ে গিয়েছে। কুহেলিকা সেই অন্ধকার জগৎ থেকে আমাদের পৃথিবীতে এসেছেন। আমাদের পৃথিবীর ওপর একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করে উনি আবার নিজের জগতে ফিরে যেতে চান। একজন ডায়েরিতে কুহেলিকার ফ্ল্যাটের ঠিকানা লিখেছেন। আমি ঠিক করলাম কুহেলিকার সাথে গিয়ে একবার দেখা করে আসতে হবে। তবে ডায়েরিতে যে কথাগুলো লেখা আছে তা আমি একদমই বিশ্বাস করিনি। আসল সত্যটা কি সেটা জানার জন্য আমাকে অনুসন্ধান করতে হবে। তৃতীয় অধ্যায়। আমি একাই বেরিয়ে পড়লাম। ঠিকানায় পৌঁছে দেখলাম খুব সাধারণ একটা ফ্ল্যাট। 22-23 বছরের একজন মহিলা দরজা খুললেন। দেখতে অপূর্ব সুন্দরী, দেবী প্রতিমার মতো মুখশ্রী। এই মহিলা কাউকে অপহরণ করতে পারেন তা বিশ্বাস করতে কিছুতেই মন চাইছে না। কুহেলিকা আমাকে ভিতরে আসতে বললেন। ড্রয়িং রুমে একটা সোফায় বসতে বললেন। আমি ওনাকে আমার পরিচয় দিলাম। তারপর সব কথা খুলে বললাম। উনি হাসলেন, বললেন, আপনি এইসব আজগুবি ঘটনা বিশ্বাস করেন? আমি সত্যি খুব অবাক হচ্ছি। আমার বাড়ি উত্তরবঙ্গের ডুয়ার্সে। কলকাতায় পড়াশোনা করতে এসেছি। আপনি কি আমার আধার কার্ড দেখতে চান? আমি বললাম, হ্যাঁ, দেখাতে পারেন। কুহেলিকা ভেতরের রুমে চলে গেল। হয়তো ওই রুমেই ওর আধার কার্ড আছে। আমি ড্রয়িং রুমের চারিদিকে তাকিয়ে দেখলাম বড় বড় অ্যাকোয়ারিয়াম। সেখানে নানা রকমের রং বেরঙের মাছ। প্রত্যেকটা মাছের চোখগুলো খুব অসহায় লাগছে, যেন ওরা কিছু বলতে চাইছে কিন্তু নিজের মনোভাবকে প্রকাশ করতে পারছে না। অন্য কোনো প্রাণীকে খাঁচায় বন্দি করে রাখার আনন্দ শুধুমাত্র বুদ্ধিমান প্রাণীরাই পায়। আমার অবশ্য এইসব একদম পছন্দ নয়। কোনো প্রাণীকে খাঁচায় বন্দি অবস্থায় দেখতে আমার ভালো লাগে না। কুহেলিকা রুম থেকে বেরিয়ে এলো। ও আমাকে ওর আধার কার্ড দেখালো। আমি দেখলাম ঠিক আছে। কুহেলিকা আমাকে বলল, আপনি কি পছন্দ করেন, চা না কফি? আমি বললাম, না, ওসব লাগবে না, ব্যস্ত হবেন না। কুহেলিকা উত্তর দিল, তাহলে চা করে দিচ্ছি। আপনি কিছু না খেলে আমার খুব খারাপ লাগবে। দার্জিলিংয়ের খাঁটি চা এনেছি, আপনি এখানে পাবেন না। উনি আমার জন্য চা নিয়ে এলেন। আমি চায়ে এক চুমুক দেওয়ার পর বুঝতে পারলাম স্বাদটা একটু অন্যরকম। চায়ের মধ্যে মনে হলো ঘুমের ওষুধ ছিল। একটু তন্দ্রা ভাব এলো। মনে হলো কুহেলিকা আমাকে ভিতরের রুমে নিয়ে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। চতুর্থ অধ্যায়। যখন আমার ঘুম ভাঙল, আমি দেখলাম আমি সমুদ্রের জলে আছি। চারিদিকে সব বিশাল বিশাল আকারের বড় বড় মাছ। কিন্তু আমি এখানে কিভাবে এলাম?
আমি ভালোভাবে চারিদিকে লক্ষ্য করার পর বুঝতে পারলাম যে আমি কুহেলিকার ড্রয়িং রুমে একটা বড় অ্যাকোয়ারিয়ামের মধ্যে আছি। কুহেলিকা হয়তো জাদুবিদ্যা জানে, আমাকেও খুব ছোট আকারের একটা মাছে পরিণত করেছে। তাই এই অ্যাকোয়ারিয়ামটা আমার কাছে বিশাল সমুদ্র মনে হচ্ছে। কুহেলিকা বলল, কিছু মনে করবেন না, আমার গবেষণার জন্য আপনাদের সহযোগিতা খুব দরকার। আপনাদের পৃথিবীতেও গবেষণার জন্য বিভিন্ন প্রাণীকে আপনারা ব্যবহার করেন, তাই আশা করছি আপনি কিছু মনে করবেন না। তাহলে কি কুহেলিকা সত্যি ভিন্ন গ্রহের প্রাণী? সত্যি কি ও অন্ধকার পৃথিবী থেকে এসেছে? ও কি আমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে? তারপর কি ও আমাকে মেরে ফেলবে? আমাকে কি ও ওদের অন্ধকার পৃথিবীতে নিয়ে যাবে? আমি জানি না। জাহ্নবী এবং ভবিষ্যৎ পৃথিবীর এক অদ্ভুত অভিযাত্রী। এটি একটি কল্পবিজ্ঞানের গল্প। আমার নাম জাহ্নবী, আমার ডাকনাম জয়া। বাঙালিদের সাধারণত দুটো নাম থাকে, একটা ভালো নাম, আরেকটা হলো ডাকনাম। আমার ক্ষেত্রেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। 3 বছর হয়েছে আমি ইসরোর চাকরি ছেড়ে দিয়েছি, এখন কলকাতায় থাকি, নাকতলায় আমাদের সেই পুরনো বাড়িতে। বাড়িতেই আমি ইউনিভার্স, মাল্টিভার্সের বিভিন্ন রহস্য নিয়ে গবেষণা করি। আমাদের বাড়িতে সাধারণত কেউ আসে না। সেদিন হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে আমি দরজা খুললাম। সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে, পরনে টি শার্ট আর জিন্স, বয়স 30-এর মতন হবে। উনি বললেন, আমার নাম ডাক্তার সুব্রত বসু। আমি শুনেছিলাম যে আপনি দীর্ঘদিন ধরে মাল্টিভার্স নিয়ে গবেষণা করছেন, তাই আপনার সাথে একটু আলোচনা করতে এলাম। আমি বললাম, আপনি প্রথমে ভিতরে আসুন। আমি ওনাকে ড্রয়িং রুমে বসতে বললাম, উনি বসলেন। আমিও ওনার পাশে একটা সোফায় বসে পড়লাম। আমি ওনাকে বললাম, মাল্টিভার্স নিয়ে হয়তো আমি আপনাকে খুব বেশি সহায়তা করতে পারবো না। এই বিষয়ে আমার জ্ঞান খুব কম, বেশিরভাগ ধারণা অনুমানের উপর নির্ভর। উনি বললেন, আমি কি আপনাকে এই বিষয়ে সহায়তা করতে পারি? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, বলুন। উনি বললেন, আমরা মনে করি এই ইউনিভার্স হলো অসীম, কিন্তু এই ইউনিভার্সেরও একটা সীমানা আছে। ইউনিভার্স অসীম নয়। তাহলে এই ইউনিভার্সের সীমানার বাইরে কি রয়েছে? সমান্তরাল আরও অনেকগুলো ইউনিভার্স পর পর অবস্থান করছে। মাল্টিভার্সের ধারণা এখান থেকেই শুরু হয়েছে। মাল্টিভার্স হলো খুব জটিল একটা তথ্য। বিভিন্ন ইউনিভার্সে যেমন সময়ের পার্থক্য আছে, ঠিক তেমনি বিভিন্ন ইউনিভার্সে সময়ের গতিও ভিন্ন হয়। আমি জিজ্ঞেস করলাম, তাই আপনি এত কিছু জানলেন কি করে? উনি বললেন, আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি ভবিষ্যৎ পৃথিবী থেকে এসেছি। ভবিষ্যতে বিজ্ঞান অনেক উন্নত, তাই মাল্টিভার্স নিয়ে গবেষণা অনেক দূর এগিয়ে গিয়েছে। ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল নিয়ে আমরা অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছি। আমরা যা অনুভব করি তাই সত্যি মনে করি, কিন্তু আমাদের অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ আছে। আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো দেখতে পাই, আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ শুনতে পারি। অনেক আলো আমাদের কাছে দৃশ্যমান হয় না, অনেক শব্দ আমরা শুনতেও পারি না। অনেক বস্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, আবার বেরিয়ে যায়, কিন্তু আমরা তাদেরকে অনুভব করতে পারি না। আমাদের অনুভবের জগতের বাইরে একটা বিশাল জগৎ রয়েছে। আমি বললাম, আপনি কি ভবিষ্যৎ পৃথিবী থেকে এসেছেন? তাহলে কি ভবিষ্যৎ পৃথিবীতে টাইম মেশিন আবিষ্কার করা সম্ভব হয়েছে? ডক্টর বসু বললেন, আপনারা টাইম ট্রাভেল, ডাইমেনশন ট্রাভেল নিয়ে যতটা সহজ ভাবেন, ঠিক ততটা সহজ বিষয় নয়। ভবিষ্যৎ পৃথিবীতে কয়েক লক্ষ মানুষ ন্যাচারাল টাইম মেশিন দ্বারা টাইম ট্রাভেলের চেষ্টা করেছেন। তাদের মধ্যে মাত্র কয়েকজন সফল হয়েছে, অন্যরা সবাই মর্মান্তিকভাবে মারা গিয়েছেন। যারা সফল হয়েছেন তারা কয়েকজন নিজেদের সময়ে ফিরে যেতে পারেননি। আমি তাদের মধ্যে একজন। আমি বললাম, ভবিষ্যৎ পৃথিবী নিয়ে আমি জানতে খুব আগ্রহী, জানেন, আপনি কি আমাকে বলতে পারেন? ডক্টর বসু, আপনি কি অনুমান করতে পারবেন তৃতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? আমি বললাম, না। ডক্টর বসু বললেন, পানীয় জল এবং বিদ্যুতের জন্য। আমাদের পৃথিবীতে আপনারা যেভাবে প্রাকৃতিক সম্পদকে অপচয় করছেন, তার ফলে আমাদের পৃথিবীতে পানীয় জল এবং বিদ্যুতের অভাব খুব তাড়াতাড়ি হবে। আবার যুদ্ধ হবে, কোটি কোটি মানুষ সেই যুদ্ধে মারা যাবে। লোভ
আর নির্বুদ্ধিতার শিকার হয়ে মানুষ নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনবে। তারপর যুদ্ধ থেমে যাওয়ার পর পৃথিবীর রাজনীতিতে বিশাল পরিবর্তন আসবে। আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ বাহিনী গঠন করা হবে। পৃথিবীকে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ বাহিনীর হাতে দেওয়া হবে। তারপর বিজ্ঞান খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে। মানুষ ভূপৃষ্ঠের সাথে মহাকাশে আর সমুদ্রের গভীরে স্থায়ীভাবে বসবাস শুরু করবে। সেখানে গড়ে উঠবে আরও একটা সভ্যতা। বাতাসে দ্রবীভূত অক্সিজেন যেমন মানুষের জন্য গ্রহণযোগ্য, তেমন জলে দ্রবীভূত অক্সিজেন মানুষের জন্য গ্রহণযোগ্য হবে। তাই মানুষ সমুদ্রের গভীরে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই যেতে পারবে। জলে ডুবে মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মানুষের সাথে সাথে তখন মিউটাজেন, রোবট, এলিয়েন, সাইবর্গরাও পৃথিবীতে বসবাস করবে। মিউটাজেনের সৃষ্টি মানব প্রজাতির বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে। তারা নিজেদের মস্তিষ্কের বেশিরভাগ অংশকে একসাথে কর্মক্ষম করতে পারে এবং প্রাকৃতিক শক্তিকে নিজেদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে। তারা আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ বাহিনীর সাথে মিলিত হয়ে পৃথিবীকে নানা রকম বিপদের হাত থেকে রক্ষা করবে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু তারপর মাল্টিভার্স থেকে কিছু দানব এসে আমাদের পৃথিবীতে পৌঁছায়। এতদিন তারা পাতাল লোকে লুকিয়েছিল। সমুদ্রের গভীরে তারা নিজেদের একটা গোপন আস্তানা তৈরি করে। তারা আমাদের পৃথিবীর বড় বড় সব বৈজ্ঞানিকদের ধরে নিয়ে যায় সেই গোপন আস্তানায়। সেখানে তারা আমাদের এই পৃথিবীকে নষ্ট করে দেওয়ার জন্য নানা রকম অস্ত্র আবিষ্কার করে। আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ বাহিনী নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে সেই দানবদের সাথে লড়াই করে। সেই দানবরা পরাজিত হয় এবং আবার তারা পাতাল লোকেই ফিরে যায়। কিন্তু এই পৃথিবীর আকাশ বাতাস এতটাই দূষিত হয়ে যায় তা মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের জন্য গ্রহণযোগ্য থাকে না। কোটি কোটি মানুষের মৃত্যু হয়, কোটি কোটি প্রাণীর মৃত্যু হয়। মানুষ তখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং স্পেসে আশ্রয় নেয়। 108টা স্পেস শিপের মধ্যে তারা বসবাস করে। জাহ্নবী, আপনি তাদের মধ্যে একজন। তাহলে এখন আপনাদের পরবর্তী পরিকল্পনা কি আছে? ডক্টর বসু, একটাই উপায় আছে। সেই জন্যই তো আমরা আপনাদের এই পৃথিবীতে এসেছি। মাল্টিভার্স নিয়ে যা কিছু গবেষণা হয়েছে তা সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে চাই, যাতে ভবিষ্যতে মাল্টিভার্সের দরজা কখনো কেউ খুলতে না পারে। জাহ্নবী, তার মানে আমরা যেসব বিজ্ঞানীরা মাল্টিভার্স নিয়ে গবেষণা করছি তাদেরকে আপনি মেরে ফেলতে চান, যাতে ভবিষ্যতে মাল্টিভার্স নিয়ে গবেষণা বেশি দূর না এগোতে পারে? ডক্টর বসু, আমাকে তা করতে হবে। মাল্টিভার্স নিয়ে আমাদের জ্ঞান যতটাই কম থাকবে ততটাই আমাদের অস্তিত্বের জন্য মঙ্গল হবে। ডক্টর বসু নিজের জিন্স প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট রিভলভার বার করলেন এবং জাহ্নবীর দিকে তাক করলেন। জাহ্নবী, কিন্তু যদি আমাদের পৃথিবীতে আপনারা কোনো ঘটনার পরিবর্তন করেন তবে তার প্রভাব কি ভবিষ্যতে আপনাদের পৃথিবীতে পড়বে? ডক্টর সুব্রত বসু, হয়তো না। মাল্টিভার্সের নিয়ম হিসেবে তার ফলে নতুন একটা সময়রেখার সৃষ্টি হবে, নতুন একটা ইউনিভার্সের সৃষ্টি হবে। সেই সময়রেখায় মানব প্রজাতি নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে। বিবর্তন একটি কল্পবিজ্ঞানের গল্প। প্রথম দৃশ্য 2125 খ্রিস্টাব্দ। 100 বছর পরের পৃথিবী। বিজ্ঞান তখন অনেক উন্নত, কিন্তু মানুষ লোভ এবং নির্বুদ্ধিতার শিকার হয়ে প্রাকৃতিক সম্পদকে নানা রকমভাবে অপব্যবহার করছে। দ্বিতীয় দৃশ্য 3025 খ্রিস্টাব্দ। 1000 বছর পরের পৃথিবী। তখন পৃথিবী মানুষের বসবাসের যোগ্য নয়। সেই সময় বাতাসে দ্রবীভূত অক্সিজেন মানুষের জন্য গ্রহণযোগ্য নয়। কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে, কোটি কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। কিছু মানুষ স্পেসে গিয়ে আশ্রয় নিয়েছে। 108টি স্পেস শিপ এর মধ্যে মানব প্রজাতি বসবাস করছে। তারা মাঝে মাঝে পৃথিবীতে কৃত্রিম অক্সিজেন নিয়ে ঘুরতে আসে, কিন্তু কেউই পৃথিবীতে পুরোপুরিভাবে বসবাস করতে পারে না।
এই পৃথিবী থেকে মানব প্রজাতি চলে যাওয়ার পর কিন্তু এই পৃথিবীতে সৃজনশীলতা থেমে যায়নি। বিবর্তনের নিয়ম মেনে নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে এবং সেই সব প্রজাতিগুলো ধীরে ধীরে বিকশিত হয়েছে। তৃতীয় দৃশ্য, 12,025 খ্রিস্টাব্দ। 10,000 বছর পরের পৃথিবী। তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব সভ্যতার কোনো অস্তিত্বই নেই। বিবর্তনের নিয়ম মেনে তখন এই পৃথিবীতে এক নতুন বুদ্ধিমান প্রজাতির সৃষ্টি হয়েছে। তাদের গড় আয়ু অনেক কম। তারা প্রাকৃতিক শক্তিকে নিজেদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে। সেই প্রজাতির নাম মিউটেশন। মানব প্রজাতিদের তুলনায় তারা জ্ঞানে বিজ্ঞানে অনেক এগিয়ে রয়েছে। তারা তখন এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। তারা মানব সভ্যতা নিয়ে নানা রকম গবেষণা করেছে। মানব সভ্যতার নানা রকম নিদর্শন তারা মাটি খুঁড়ে বের করেছে। এখনকার পৃথিবীর বেশিরভাগ বড় বড় শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাত্র কয়েকটা শহর 10,000 বছর পরেও বিরাজমান রয়েছে। তাদের মধ্যে অন্যতম আমাদের তিলোত্তমা কলকাতা। 10,000 বছর পরের কলকাতার চেহারাটা একদম বদলে গেছে। কলকাতার ওপর দিয়ে চলছে আকাশ রেল। কলকাতাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষ উপকক্ষ পথে ঘোরাফেরা করছে। এরকমই একটা আকাশ রেল যখন জোঝিলা স্ট্রিটের মোড়ের সামনে থামল, তখন বেশ কয়েকজন যাত্রীর মধ্যে সেই সুন্দর মেয়েটিকে সবচেয়ে বেশি চোখে লাগলো, যার পরনে হলুদ টি শার্টের মতো আর কালো জিন্স জাতীয় একটা পোশাক। শরীরের সাথে একদম সেঁটে আছে। মেয়েটার হাত পাগুলো লম্বা লম্বা, মাথাটা শরীরের চাইতে একটু বেমানান, কানগুলো খাড়া খাড়া, মাথায় লম্বা লম্বা চুল বাদামি সাগরের ঢেউয়ের মতো, গায়ের রং একটু অতিরিক্ত ফর্সা। মেয়েটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলেছে। তার চেহারার মধ্যে কোনো আড়ষ্টতা নেই। মনে হচ্ছে এসব জায়গা তার বেশি চেনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশাল গেট। সেই গেট দিয়ে অনেক ছেলে মেয়ে ঢুকছে, বের হচ্ছে। মেয়েটা গটগট করে গেটের ভেতর ঢুকলো। দারোয়ান কিন্তু মানুষ নয়, একটা কম্পিউটার চালিত রোবট। সে তার যান্ত্রিক মাথাটিকে ঘোরালো আর একটু মুচকি হাসল। মেয়েটা তার দিকে একটু তাকালো। মেয়েটার হাবভাব দেখে বেশ বোঝা যাচ্ছে এখানে থেকে প্রায়ই আসতে হয়, তাই সবাই চেনে। কয়েকটা সুন্দর সুন্দর ছেলে মেয়ের শরীর ছুঁয়ে ক্যামেরা এগিয়ে যাচ্ছে। চারিদিকে হাসির শব্দ আর সুগন্ধ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের একটি ছোট ঘর। ঘরটা অন্ধকার, ঠিক অন্ধকার নয়, আলো অন্ধকার মেশানো। ঘরের এক কোণে দেখা যাচ্ছে একটা ছেলেকে পিছনের দিক দিয়ে কম্পিউটারের সামনে বসা। তার চোখে গভীর দৃষ্টি আর মাঝে মধ্যেই বিড়বিড় করে বলছে, বদলে দেব, আমি সব কিছু বদলে দেব। মেয়েটা লম্বা লম্বা পা ফেলে সেই ঘরটার দিকে এগিয়ে চলেছে। ঘরের দরজায় একটা হালকা টোকা দিতেই ঘরের মধ্যে এক টুকরো আলো ছড়িয়ে পড়ল। ছেলেটাকে এবার ভালোভাবে দেখা গেল। ছেলেটার মাথায় চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো বেশ গভীর এবং আকর্ষক বলা যেতে পারে। ছেলেটা মেয়েটার হাত ধরল আর পাশের চেয়ারটিতে হাত দেখিয়ে বসতে বলল। মেয়েটা বসে পড়ল। ছেলেটা বলল, আমার গবেষণা সফল হয়েছে। মেয়েটার গলায় উত্তেজনার ছোঁয়া। বলল, কি বললে তুমি? তোমার গবেষণা? সত্যি? আমি কেন জানি বিশ্বাস করতে পারছি না। ছেলেটার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, হ্যাঁ, আমিও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সফল হব, কিন্তু আমি সফল হয়েছি। মেয়েটা আনন্দে নেচে উঠল। বলল, তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে ধনী হয়ে যাব, সবচেয়ে সুখীও। ছেলেটা একটু গম্ভীর হয়ে বলল, না, তুমি ভুল করছো। মেয়েটা ছেলেটার কাঁধে মাথা রাখলো। বলল, তবে? ছেলেটা এবার মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমি চাই পরিবর্তন। আমার এই আবিষ্কার আমাদের সভ্যতাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমার কাম্য। মেয়েটা এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চুল ছেলেটার কাঁধের ওপর ছড়িয়ে পড়েছে। ছেলেটা কম্পিউটারের বোতামগুলো টিপতে লাগলো। ছেলেটার আর মেয়েটার গল্প তো অনেক হলো, এবার ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। ছেলেটার নাম জনসন। খুব সাধারণ পরিবারের ছেলে সে, তবে লম্বায় সাধারণের তুলনায় একটু বেশি। পাতলা, গায়ের রং শ্যামলা, মুখে সব সময় হাসি, তবে মাঝে মাঝে অন্যমনস্ক হওয়ার কারণে মুখটা গম্ভীর দেখায়। ক্যামেরন দেখলেই বোঝা যায় সবার চেয়ে একটু আলাদা। একটা গভীর প্রত্যয় আছে ওর চোখে মুখে। খুব বড় অভিজাত পরিবারের মেয়ে সে। ওর বাবা ইউএসি অর্থাৎ আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন একসময়।
ক্যামেরন এক মনেই জনসনের দিকে তাকিয়ে আছে। জনসন কি সব যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করছে খুব ভালোভাবে তা লক্ষ্য করছে। ক্যালেন্ডারের মতো দেখতে কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠেছে নানা ধরনের ছবি। জনসন তার হাত নাড়িয়ে কি যেন বোঝাচ্ছে, আর ক্যামেরন মন দিয়ে তা লক্ষ্য করছে। জনসন, তুমি তো জানো আমি দীর্ঘদিন ধরে মানব সভ্যতা নিয়ে গবেষণা করছি। মানব সভ্যতার উত্থান এবং পতনের কাহিনী আমাকে ছোটবেলা থেকেই ভীষণভাবে আকর্ষণ করত। আমরা তো সবাই জানি যে মানব প্রজাতিদের মস্তিষ্ক আমাদের তুলনায় অনেক কম উন্নত ছিল। তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য দায়ী ছিল। কিন্তু একটা দিক দিয়ে ওরা আমাদের চেয়ে এগিয়ে ছিল, তা হলো ওদের গড় আয়ু। মানব প্রজাতি সাধারণত 60 বছর থেকে 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারত, যেখানে আমাদের গড় আয়ু মাত্র 30 বছর। আমরা জ্ঞানী বিজ্ঞানে এতটা উন্নতি হয়ে যাওয়ার পরেও আমাদের পক্ষে গড় আয়ু কিছুতেই 30-এর বেশি করা সম্ভব হচ্ছে না। তাই আমি পুরনো সব নিদর্শন থেকে সেই পুরনো মানব প্রজাতির জেনেটিক গঠন নিয়ে গবেষণা করেছি, এবং আমার মনে হয়েছে যে আমরা কৃত্রিমভাবে মানব প্রজাতি সৃষ্টি করতে পারব। তারপর সেই সব মানব প্রজাতির ওপর গবেষণা করে আমরা নিজেদের আয়ু বৃদ্ধি করার কোনো না কোনো উপায় বের করতে পারব। ক্যামেরন, কিন্তু বিবর্তনের নিয়ম মেনে মানব প্রজাতি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। যদি আমরা তাদেরকে পুনরায় সৃষ্টি করি, তাহলে তা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়া হবে। যদি সেই সব মানব প্রজাতিদের জিনের সাথে আমাদের প্রজাতির জিনের মিলন ঘটিয়ে আমাদের জেনেটিক গঠনের পরিবর্তন করা হয়, তাহলে হয়তো আমাদের মধ্যেও সেরকম ধ্বংসাত্মক মানসিকতার সৃষ্টি হবে, যা আমাদের মোটেই কাম্য নয়। সেই জন্য ইউএসসি অর্থাৎ আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ বাহিনী কখনো তোমাকে অনুমতি দেবে না। জনসন, আমি জানি যে ইউএসসি আমাকে অনুমতি দেবে না, তাই AUG বাহিনীর সাথে কথা বলেছি। সমুদ্রের গভীরে একটা গোপন আস্তানায় আমরা আমাদের এই প্রজেক্ট শুরু করতে চাই। ক্যামেরন, তুমি AUG এর মতো সন্ত্রাসী সংগঠনের সাথে হাত মিলিয়েছ? সেটা ঠিক নয়, আমি তোমাকে তা করতে দেব না। জনসন, আমাকে করতেই হবে। বিজ্ঞানের উন্নতির জন্য আমাকে এটা করতেই হবে। তুমি কেন বুঝতে পারছো না? আমার এই আবিষ্কার আমাদের প্রত্যেকের গড় আয়ু অনেক বছর বাড়িয়ে দেবে, আমাদের সভ্যতাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ক্যামেরন বন্দুক দিয়ে জনসনের দিকে নিশানা করল। ক্যামেরন, একটা বড় ক্ষমতা একটা বড় দায়িত্ব নিয়ে আসে। তোমাকে আমি তোমার আবিষ্কারের অপব্যবহার করতে দেব না। ক্যামেরনের অব্যর্থ নিশানা। জনসন গুলিবিদ্ধ হল। ক্যামেরন, তুমি হয়তো জানো না আমি একজন ইউএসসির সদস্য। তোমার উপর নজর রাখার জন্য আমাকে নিয়োগ করা হয়েছিল। তুমি যা করতে যাচ্ছ তার পরিণাম আমাদের প্রজাতির জন্য ভয়ঙ্কর হতে পারে, তাই তোমাকে গুলিবিদ্ধ করতে আমি বাধ্য হলাম। আমাকে তুমি ক্ষমা করো। জনসন, দুঃখিত, কিন্তু আমি আমার এই গবেষণার প্রতিচিত্র ইতিমধ্যেই ইউএসজি বাহিনীর সদর দপ্তরে পাঠিয়ে দিয়েছি। সমুদ্রের গভীরে এক গোপন আস্তানায় হয়তো এই গবেষণার কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। পৃথিবীর বুকে খুব শীঘ্রই আবার মানব প্রজাতি নতুনভাবে সৃষ্টি হবে। রহস্যময় মহাবিশ্বে ইন্দ্রাক্ষী, একটি কল্পবিজ্ঞানের গল্প। প্রথম দৃশ্য। দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন ইন্দ্রাক্ষী। মলে শপিং করছেন। এমন সময় অরিত্রের ফোন এলো। অরিত্র, আমরা কাল সকালের মধ্যেই পৌঁছে যাব। দ্বিতীয় দৃশ্য। হোটেল রুমের বাইরে ব্যক্তিগত লন, সেখানে বসে আছেন ইন্দ্রাক্ষী রায়চৌধুরী, অরিত্র বোস, ইন্দ্রজিৎ সান্যাল। ইন্দ্রাক্ষী, এবার সেই গুরুত্বপূর্ণ কথাটি বলুন তো। অরিত্র, আমরা একটা সংকেত পেয়েছি। প্রথম মহাবিশ্বের একজন বার্তাবাহক আপনার সাথে দেখা করতে চায়। ইন্দ্রাক্ষী, প্রথম মহাবিশ্বের বার্তাবাহক? এই নাম কখনো শোনা হয়নি, দয়া করে একটু বিস্তারিতভাবে বলুন তো। অরিত্র, আমরা সবাই জানি যে মাল্টিভার্সের মধ্যে একাধিক মহাবিশ্ব রয়েছে, কিন্তু এই একাধিক মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে একটি প্রথম মহাবিশ্ব। সেই প্রথম মহাবিশ্ব সময় এবং মাত্রার মায়াজাল থেকে মুক্ত। অনেকে মনে করেন আমাদের মৃত্যুর পর আমাদের আত্মা চক্রাকারে আবর্তিত হয় এবং অবশেষে মুক্তি পায়। মোক্ষ লাভের পর আমাদের সমস্ত আত্মা সেই প্রথম মহাবিশ্বে আশ্রয় নেয়। এই একাধিক মহাবিশ্বের সমস্ত মস্তিষ্ক
প্রথম মহাবিশ্বের একটি বিন্দু দ্বারা সংযুক্ত এবং নিয়ন্ত্রিত। সেই বিন্দু থেকে মাল্টিভার্সের মায়াজালের সৃষ্টি হয়েছে। ইন্দ্রাক্ষী: মনে হচ্ছে পৌরাণিক কোনো কাহিনী শুনছি, কিন্তু গত কয়েক বছরে অনেক কিছু দেখেছি, তাই মনে হচ্ছে অসম্ভব কিছু না। আমরা যা অনুভব করি তাই সত্যি মনে করি, কিন্তু আমাদের অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। ইন্দ্রজিৎ: ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, কিন্তু বার্তাবাহক কোথায় আমাদের সঙ্গে দেখা করতে চান? অরিত্র: উনি এখন তিস্তা ত্রিবেণীর সঙ্গমের কাছে একটি গুহায় আছেন। আমাদের সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে। ইন্দ্রাক্ষী: ঠিক আছে, আমরা কাল সকালে ওনার সাথে দেখা করব। তৃতীয় দৃশ্য: ইন্দ্রাক্ষী, অরিত্র ও ইন্দ্রজিৎ গুহায় প্রবেশ করল। বার্তাবাহক: ইন্দ্রাক্ষী, আমি তোমার সাথে দেখা করতে এই মহাবিশ্বে এসেছি। ইন্দ্রাক্ষী: দেখুন, আমি আপনার সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু জানতে চাই, আপনি আমাকে বিস্তারিতভাবে বলুন। বার্তাবাহক: হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে ডেকেছি। সৃষ্টির প্রথম দিকে কিন্তু একাধিক মহাবিশ্ব ছিল না, শুধুমাত্র একটি মহাবিশ্ব। কিন্তু তারপর ইউনিভার্সাল প্রোগ্রামিংয়ে একটা বিশাল ভুল হয়। ইন্দ্রজিৎ: কিরকম ভুল? বার্তাবাহক: বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া এবং তা বারবার পরিবর্তন করার জন্য একই ঘটনাকে ভিন্ন ভিন্নভাবে ঘটনার জন্য প্রোগ্রামিংয়ে গণ্ডগোল দেখা যায়, এবং তা ঠিক করার জন্য বিভিন্ন মহাবিশ্ব সৃষ্টি করা হয়। ইন্দ্রজিৎ: সত্যি তো, খুব আশ্চর্যজনক ঘটনা। ইন্দ্রাক্ষী: কিন্তু এই মাল্টিভার্স কিভাবে নিয়ন্ত্রিত হয়? বার্তাবাহক: এই মাল্টিভার্সে ঈশ্বর এক, এবং ওনাকে আমরা আদি শক্তিরূপে আরাধনা করি। সেই আদি শক্তি হলেন এই মাল্টিভার্সের সমস্ত শক্তির উৎস এবং নিয়ন্ত্রণকর্তা। তিনজন মহান দেবতাকে উনি এই মাল্টিভার্স রক্ষা করার দায়িত্ব দিয়েছেন। এই মাল্টিভার্সের ভিত্তি শূন্য এবং এক, কিন্তু এই মাল্টিভার্সের আকার অসীম। শূন্য, এক এবং অসীমের মিলনের ফলে এই বহু বিশ্বের সৃষ্টি হয়েছে। ইন্দ্রাক্ষী: তার মানে এই মাল্টিভার্সের ভাষা গণিত? এই মাল্টিভার্সের প্রকৃত স্বরূপ গণিতের মাধ্যমেই বোঝা সম্ভব? বার্তাবাহক: এই বিভিন্ন মহাবিশ্ব প্রথম মহাবিশ্ব থেকে নিয়ন্ত্রিত হয়। প্রথম মহাবিশ্বে একটি বিন্দু আছে। এই বিভিন্ন মহাবিশ্বের সমস্ত মস্তিষ্ক সেই বিন্দুর সাথে সংযুক্ত। সেখান থেকেই এই মাল্টিভার্সের মায়াজাল তৈরি হয়। প্রথম মহাবিশ্বের ঠিক বিপরীতে রয়েছে একটা অন্ধকারময় মহাবিশ্ব। সেই অন্ধকারময় মহাবিশ্বের বার্তাবাহকরা আমাদের মতো বিভিন্ন ইউনিভার্সে পৌঁছতে পারেন। তারা বিভিন্ন ইউনিভার্সে পৌঁছে সেখানকার প্রাণীদের ভুল পথে পরিচালিত করে মাল্টিভার্সকে পুরোপুরিভাবে নষ্ট করে দিতে চান। সৃষ্টিকে আবার সেই পুরনো অন্ধকারময় অবস্থানে নিয়ে যেতে চান। এভাবেই শুভ এবং অশুভ শক্তির বিকাশ ঘটে। দেবতা এবং অসুরের সৃষ্টি হয়। সেই দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই অনেক দিন ধরে চলেছিল। দেবতাদের কাছে স্বর্গীয় সুন্দর রাজপ্রাসাদ ছিল, চিরযৌবন প্রদায়ী অমৃত ছিল, সুন্দরী অপ্সরা ছিল। সৌন্দর্যকে তারা উপভোগ করতেন এবং সম্মান করতেন। নারী সেখানে ছিলেন সুরক্ষিত, কিন্তু অসুরেরা সৌন্দর্যকে সঠিকভাবে উপভোগ করতে পারতেন না। সৌন্দর্যকে নষ্ট করে ভোগ করাতেই ছিল তাদের পৈশাচিক আনন্দ। অসুররা ছিলেন অসম্ভব শক্তিশালী। তারা দেবতাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে সমস্ত সৌন্দর্যকে নষ্ট করে দিতে চাইত। দেবতাদের মস্তিষ্ক ছিল উন্নত। তারা নিজেদের মস্তিষ্ক দিয়ে প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারতেন। দেবতাদের রাজা বজ্রপাতের শক্তিকে নিজের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারত। তাই অসুররা ওনাকে খুব ভয় পেতেন। কিন্তু কিছু কিছু অসুর এতটাই বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল যে তারা বজ্রপাতের শক্তিকে পর্যন্ত ভয় পেতেন না। তারা দেবতাদের ওপর আক্রমণ করে সব কিছু কেড়ে নিয়েছিল। দেবতারা তখন পালিয়ে এই পৃথিবীতে এসে আশ্রয় নেয়। এখানে তারা কয়েক হাজার বৎসর তপস্যা করে আবার পুনরায় শক্তি সঞ্চয় করে অসুরদের পরাজিত করে, স্বর্গে নিজেদের প্রতিষ্ঠিত করে। অসুররা তখন আবার পাতাল লোকে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সেই অসুরেরা পুনরায় শক্তি সঞ্চয় করে পাতাল লোক থেকে বেরিয়ে এসেছে। দেবতাদের সাথে মানুষের চেহারায় মিল রয়েছে, তাই অসুররা বিভিন্ন মহাবিশ্বে পৌঁছে মানব প্রজাতির ওপর আক্রমণ করছে। ইন্দ্রজিৎ:
তাহলে তো সেটা খুবই চিন্তার কারণ। বার্তাবাহক: হ্যাঁ, একটি অদ্ভুত মহাবিশ্ব এই মহাবিশ্বের বিপরীত মাত্রায় রয়েছে, সেখানেও মানুষেরা বসবাস করে। এই মহাবিশ্বে যে সমস্ত প্রাণী আকারে বড়, তারা সেই মহাবিশ্বে ছোট। এই মহাবিশ্বের ক্ষুদ্র সব প্রাণীরা সেই মহাবিশ্বে বিশাল আকৃতির। অসুরেরা সেই মহাবিশ্বের মানুষের ওপর আক্রমণ করেছে। তোমরা এবং ওনারা একে অপরের পরিপূরক। যদি সেই মহাবিশ্বে মানব প্রজাতি ধ্বংস হয়ে যায়, তবে তোমাদের মহাবিশ্বের মানব প্রজাতিও ধ্বংস হয়ে যাবে। ইন্দ্রাক্ষী: আমরা কি ওনাদের সাহায্য করতে পারি? বার্তাবাহক: হ্যাঁ, শুধু তোমরাই পারবে, কারণ সেই অসুরদেরকে পরাস্ত করার অস্ত্র তোমাদের মহাবিশ্বে রয়েছে। দেবতারা তোমাদের পৃথিবী ছেড়ে যাওয়ার আগে এমন কিছু অস্ত্র এখানে লুকিয়ে রেখে গিয়েছিল, সেই অস্ত্র দিয়ে অসুরকে বধ করা সম্ভব হবে। তোমাদের সেই অস্ত্র খুঁজে বার করতে হবে, তারপর সেই অস্ত্রকে তোমাদেরকে সেই মহাবিশ্বে নিয়ে গিয়ে পৌঁছে দিতে হবে। চতুর্থ দৃশ্য: স্বপ্নের জগৎ সময় ও মাত্রার সকল মায়া থেকে মুক্ত। এখানে সবাই সবার ভাষা বুঝতে পারে। স্বপ্নের জগতের মধ্য দিয়ে রহস্যময় মহাবিশ্বে পৌঁছেছিলেন ইন্দ্রাক্ষী। অরিত্র এবং ইন্দ্রজিৎ ইন্দ্রাক্ষীকে অনুসরণ করেন। প্রথম মহাবিশ্বের বার্তাবাহকের নির্দেশে ঘটনাটি ঘটেছে। সেই রহস্যময় মহাবিশ্বে তারা একটি বিশাল প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাসাদটি খুব সুন্দর। সেই রহস্যময় মহাবিশ্বের রানী ইন্দ্রাক্ষীর সাথে দেখা করতে এসেছেন। ইন্দ্রাক্ষী খুব অবাক হয় যে সেই রহস্যময় মহাবিশ্বের রানী দেখতে অবিকল ইন্দ্রাক্ষীর মতো। ইন্দ্রাক্ষী: আপনি দেখতে আমার মতোই, আমার খুব অবাক লাগছে। রানী: আপনাদের মহাবিশ্ব থেকে অনেক মানুষ স্বপ্নের জগতের মাধ্যমে আমাদের মহাবিশ্বে এসেছিল, তাই আপনাদের মহাবিশ্ব সম্পর্কে আমার অনেক ধারণা আছে। ইন্দ্রাক্ষী: কি ধরনের ধারণা? রানী: আপনাদের মহাবিশ্বের প্রতিটি মানুষের আমাদের মহাবিশ্বে একটি অবিকল প্রতিরূপ রয়েছে। এমনকি আমাদের মস্তিষ্কের মধ্যেও একটি ক্ষীণ যোগসূত্র রয়েছে। তাই আমি প্রায়ই আমার স্বপ্নে আপনার অনুভূতি অনুভব করেছি। ইন্দ্রাক্ষী: হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছি যে আমি একটি বিশাল সাম্রাজ্যের রানী। অবশ্য আমি বুঝতে পারিনি। রানী: কিন্তু আপনাদের পৃথিবী আর আমাদের পৃথিবীর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনাদের পৃথিবীর তুলনায় সূর্য আমাদের পৃথিবীতে খুব কম পৌঁছায়, তাই আমাদের অস্তিত্বের জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। ইন্দ্রজিৎ: হ্যাঁ, আমরা বুঝেছি। অরিত্র: আপনাদের সমাজ কি এখানে নারীকে কেন্দ্র করে? রানী: হ্যাঁ, আমাদের সমাজ এখানে নারীকে কেন্দ্র করে। আমরা নারীদের সর্বোচ্চ সম্মান দিই। আমরা রাজতন্ত্রে বিশ্বাস করি। ইন্দ্রজিৎ: প্রথম মহাবিশ্বের বার্তাবাহক বলেছেন যে আমরা একে অপরের পরিপূরক। রানী: হ্যাঁ, আমাদের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে, কিন্তু এই মাল্টিভার্সে আমরা একে অপরের পরিপূরক। এমনকি আমাদের মহাবিশ্বগুলো একে অপরের পরিপূরক। একটি মহাবিশ্বের অস্তিত্ব অন্যটির উপর নির্ভর করে। অরিত্র: প্রথম মহাবিশ্বের বার্তাবাহক আমাদের বলেছেন যে অসুরেরা আপনাদের মহাবিশ্বে আক্রমণ করেছে। রানী: অসুরেরা একসাথে পরপর 7টি মহাবিশ্বে মানব প্রজাতির উপর আক্রমণ করেছে, কিন্তু তাদের পরাজিত করার মতো অস্ত্র আমাদের কাছে নেই। ইন্দ্রজিৎ: তাহলে তো এটা চিন্তার বিষয়। রানী: যদি আমাদের মহাবিশ্বের মানব প্রজাতি ধ্বংস হয়ে যায়, তবে আপনাদের মহাবিশ্বের মানব প্রজাতিও ধ্বংস হয়ে যাবে, কারণ আমাদের মহাবিশ্ব এবং আপনাদের মহাবিশ্ব একে অপরের পরিপূরক। ইন্দ্রাক্ষী: সমাধান খুঁজতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। রানী: প্রথম মহাবিশ্ব থেকে একজন বার্তাবাহক আমাদের কাছে এসেছিলেন। তিনি বলেছিলেন আপনাদের মহাবিশ্বে সেই অস্ত্র রয়েছে যা সঠিকভাবে প্রয়োগ করে এই অসুরদের পরাস্ত করা সম্ভব। ইন্দ্রাক্ষী: হ্যাঁ, প্রথম মহাবিশ্বের বার্তাবাহকের নির্দেশ মতো আমরা সেই অস্ত্র আপনাদের জন্য নিয়ে এসেছি। রানী: যদি সেই অস্ত্র দিয়ে অসুরদের পরাজিত করা সম্ভব হয়, তবেই আমরা জিতব। পঞ্চম দৃশ্য:
ইন্দ্রাক্ষী এবং অন্যান্য সবাই মিলে অসুরদের পরাস্ত করার জন্য লক্ষ লক্ষ অস্ত্র তৈরি করলেন। তারপর শুরু হলো সেই ভয়ঙ্কর যুদ্ধ। তারা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে তাদের যুদ্ধের জন্য একটি ক্যাম্প তৈরি করে, কারণ সেখান থেকে সহজেই অসুরদের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব। সেই যুদ্ধে অসুরেরা পরাজিত হয়। তারপরে ইন্দ্রাক্ষী এবং তার বিশেষ দল সেই রহস্যময় জগতের সবাইকে বিদায় জানান। তারা সবাই আমাদের মহাবিশ্বে ফিরে আসে। ষষ্ঠ দৃশ্য, ইন্দ্রাক্ষী এবং তার বিশেষ দল দার্জিলিংয়ে একটা হোটেল রুমে ছিল। ওদের এমন মনে হলো যেন ঘুম থেকে উঠল, একটা স্বপ্ন দেখে ওঠার মতো অনুভূতি হলো। সেই হোটেল রুমের থেকে ওরা বাইরে বেরিয়ে এলো। বাইরের পরিবেশ দেখতে অপরূপ সুন্দর। ওদের হোটেলের প্রাইভেট লন থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একটি নতুন পৃথিবীর সন্ধানে, এটি কল্পবিজ্ঞানের গল্প। ভবিষ্যতে পৃথিবী মানুষের বসবাসের জন্য যোগ্য নেই। হয়তো সেই জন্য মানুষই দায়ী। বাতাসে দ্রবীভূত O2 মানুষের পক্ষে গ্রহণযোগ্য নয়। এই পৃথিবী ছেড়ে মানুষ চলে গিয়েছে। সবাই যেতে পারেনি। যারা যেতে পারেনি তারা বিশুদ্ধ O2-র অভাবে মারা গিয়েছে। কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে, কোটি কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। যেসব মানুষেরা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তারা মহাকাশে বসবাস করছে। ভবিষ্যতের মানব প্রজাতি 108টা স্পেসশিপের মধ্যে বসবাস করছে। তারা পৃথিবীর মতো একটা গ্রহের সন্ধান করছে। এই পৃথিবীতে তখন মানুষ নেই। এই পৃথিবী মানুষের বসবাসের জন্য অযোগ্য হয়ে গিয়েছে। তবে মানুষ চলে যাওয়ার পর এই পৃথিবীর সৃজনশীলতা থেমে যায়নি। বিভিন্ন প্রকারের জীবজগতের সৃষ্টি হয়েছে। পৃথিবীতে অদ্ভুত অদ্ভুত সব প্রাণী বসবাস করছে। ভবিষ্যতের মানুষ কখনো সখনো এই পৃথিবীতে কৃত্রিম O2 নিয়ে ঘুরতে আসতে পারে, কিন্তু এখানে পুরোপুরিভাবে থাকতে পারে না। এই পৃথিবীকে বসবাসের অযোগ্য আমরাই করেছি। তাই তারা তখন আমাদের প্রজন্মকে প্রশ্ন করেছি, কেন আমরা এত সুন্দর পৃথিবীকে মানুষের বসবাসের জন্য অনুপযোগী করে তুলেছি? যতদিন এই পৃথিবী আমাদের বসবাসের জন্য যোগ্য ছিল ততদিন আমরা তার মূল্য বুঝতে পারিনি। আমরা নিজেরাই এই পৃথিবীকে আমাদের বসবাসের জন্য অযোগ্য করে তুলেছি। এই পৃথিবী আমাদের বসবাসের অযোগ্য হওয়ার পর, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। 108টি স্পেসশিপের মধ্যে মানব প্রজাতি বসবাস করছে। ওরা সবাই এমন একটা পৃথিবীর সন্ধান করছে যা মানব প্রজাতির বসবাসের জন্য উপযুক্ত হবে। ওয়ার্মহোল টেকনোলজির সহায়তায় মাইকেল আর সায়নী শেষ পর্যন্ত অন্য এক ডাইমেনশনে পৌঁছয়, অন্য এক দুনিয়ার সম্মুখীন হয় ওরা। আমাদের এই পৃথিবী থেকে কয়েক সহস্র আলোকবর্ষ দূরে অবস্থান করছে সেই আশ্চর্য জগৎ। সেই আশ্চর্য জগতের প্রাণীরা দেখতে মানুষের মতো, কিন্তু অনেক বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সেই আশ্চর্য জগতের প্রাণীদের গড় আয়ু প্রায় 1 লক্ষ বর্ষ। বিজ্ঞান এবং প্রযুক্তি ওখানে অনেক উন্নত। সেই আশ্চর্য জগতের প্রাণীরা দিনে 3 বার স্নান করেন এবং 1 বার খাদ্য গ্রহণ করেন। আমাদের জীবিত থাকবার জন্য চাই খাদ্য, পানীয় এবং অক্সিজেন, কিন্তু ওরা খাদ্য, পানীয় এবং অক্সিজেন ছাড়া কয়েক সহস্র বর্ষ জীবিত থাকতে পারে। সেই আশ্চর্য জগতের প্রাণীদের এক শ্রেণী সমুদ্রে বসবাস করেন। ওদের রাজার নাম উইলিয়াম। এক শ্রেণী স্থলে এবং পাহাড়ে বসবাস করেন। ওদের রাজার নাম লিও। এক শ্রেণী আকাশে বসবাস করেন। ওদের রাজার নাম অ্যালবার্ট। উইলিয়াম, লিও আর অ্যালবার্টের এই 3 জন রাজা সেই আশ্চর্য জগৎকে নিয়ন্ত্রণ করে। মাইকেল আর সায়নী প্রথমে মহারাজা উইলিয়ামের সাথে দেখা করতে গেলেন। উইলিয়ামের রাজপ্রাসাদ সমুদ্রের ওপরে। হীরা, মুক্ত, মানিক দিয়ে তৈরি সেই রাজপ্রাসাদ। উইলিয়াম দেখতে খুব সুন্দর। একটা খুব বড় সাপের ওপর নিদ্রারত অবস্থায় আছেন। ওনার ঠিক পাশে একজন অপরূপা সুন্দরী নারী বসে আছেন। উনি উইলিয়ামের স্ত্রী মনালিসা। মনালিসা খুব আনন্দিত হলো এবং সায়নী ও মাইকেলকে বসতে বলল। উইলিয়াম চোখ খুলল, তারপর জানতে চাইল, তোমরা কোথা থেকে এসেছ? সায়নী উত্তর দিল,
আমরা অন্য ডাইমেনশন থেকে এসেছি। আমাদের এই পৃথিবী আমাদের বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে। দয়া করে আমাদের সহায়তা করুন। উইলিয়াম হাসল, বলল, তোমরা ওয়ার্ম হোল টেকনোলজির সহায়তায় তোমাদের ডাইমেনশন থেকে আমাদের ডাইমেনশনে এসেছো। তোমরা আমাদের এই ডাইমেনশনে একদিন কাটিয়েছ। আমাদের এই ডাইমেনশনে একদিন মানে তোমাদের ডাইমেনশনে 1000 বছর। তোমাদের ইউনিভার্সে মানব প্রজাতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। মাইকেল চিন্তিত হয়ে পড়ল, বলল, তাহলে আমরা এখন কি করব? মোনালিসা উত্তর দিল, তোমরা এক কাজ করো, আমার বাবা মহারাজা লিওর কাছে যাও। উনি নিশ্চয়ই তোমাদের সঠিক পথ দেখাবেন। মাইকেল আর সায়নী মহারাজা লিওর সাথে দেখা করবার জন্য রওনা হল। মহারাজা লিওর রাজপ্রাসাদ পাহাড়ের চূড়ার উপরে, বরফে ঢাকা। লিও স্ত্রী জেনিফার, পুত্র রবার্ট এবং চার্লস ওদের কথা খুব মন দিয়ে শুনল। লিও উত্তর দিল, তোমরা নিশ্চয়ই অ্যালবার্টের নাম শুনেছ। উনি আমার জামাই। আমার কন্যা অ্যাঞ্জেলিনাকে ও বিবাহ করেছে। আমি অ্যাঞ্জেলিনা আর অ্যালবার্টকে বলে দেব, ওরা তোমাদের ডাইমেনশনে তোমাদের জন্য নতুন একটা পৃথিবী নির্মাণ করবে। তারপর তোমরা ওখানে নতুনভাবে জীবন শুরু করতে পারবে। মাইকেল আর সায়নী তারপর অ্যাঞ্জেলিনা আর অ্যালবার্টের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ল। অ্যালবার্টের রাজপ্রাসাদ আকাশের উপর ভাসমান অবস্থায় আছে। অ্যালবার্ট আর অ্যাঞ্জেলিনা ওদের কথা শুনল এবং লিওর নির্দেশ মতো ওদেরকে সহায়তা করতে রাজি হল। ওয়ার্ম হোল টেকনোলজির সহায়তায় অ্যালবার্ট, মাইকেল আর সায়নী আবার আমাদের এই ডাইমেনশনে ফিরে এলো। অ্যালবার্ট নতুন এক পৃথিবী নির্মাণ করল। মাইকেল এবং সায়নী সেই পৃথিবীতে বসবাস করতে লাগলো। অ্যালবার্ট কিছুদিন মাইকেল এবং সায়নীর সঙ্গে এই পৃথিবীতে থাকলো, তারপর আবার নিজের ডাইমেনশনে ফিরে গেলেন। মাইকেল আর সায়নী নিজেদের নতুন নামকরণ করল আউম এবং ইভা।